আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ব্যতিব্যস্ত দেখালো আমেনাকে। মহিলাটি বলল, না থাক, যেই কামে আইসি সেই কাম যেহেতু আর হইতাছে না। কি জন্য আসছেন আপনারা, তাই তো বললেন না এখনো। আমেনা পুনরায় প্রশ্ন করে। একজন হেসে দিয়ে বলল, আমরা আইছিলাম তোমার ভাইয়ের লগে একজনের প্রস্তাব নিয়া। ওই যে বিয়াটা তো তার জানতাম না। যাই হোক, মনে কিছু নিও না তোমরা। আহে এখন। বলে আর দেরি করলো না, হুড়োহুড়ি করে চলে গেল তিনজনে। রেগে গেল আমেনা, হতবাক এবং তিহার থমথমে মুখ। এলাকা ঘুরতে গিয়ে মেয়েদেরকেও নিজের দর্শন দিয়ে আসছে জনাব। রাগ হলো তিহার, মনটাই নষ্ট হয়ে গেল। মনে মনে বলল, আজ আসুন আপনি, আপনার কপালে শনি রবি সোম সবকিছু লিখে দিব আমি। আমেনা ডাকলো, ভাবি আসেন, দোলনায় চড়বেন না? তিহা গুমোট মুখে বলল, ইচ্ছে নেই, আমি ঘরে গেলাম। টেলিফোন বাজছে। আহসান খান ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে ফোনটা তুলে নিল। স্যার, একটি মেয়ে এসেছে, আপনার সাথে দেখা করতে চাইছে। রিসেপশনে কর্মরত মেয়েটি কথাটি বলতেই আহসান খানের ভ্রুযুগল কুঁচকে গেল। মেয়ে এসছে, কি নাম? মালতী নাম স্যার, বলেছে আপনার সাথে তার খুবই গুরুত্বপূর্ণ কথা আছে নাকি। আহসান খান বেশ অবাক হলেন। রাশভারী কণ্ঠস্বর টেনে অনুমতি দিলেন। ভেতরে পাঠিয়ে দাও। তারপর ফোন রেখে দিলেন। অনিন্যকে একবার ফোন করতে চেয়েও করলেন না। আগে শোনা যাক মেয়েটি কি বলতে এসেছে। সরাসরি তার কাছে এসেছে যখন, এর মানে কিছু জরুরি কথাই বলতে এসেছে। কিন্তু তার সাথে এই রক্ষিতার কি এমন জরুরি কথা থাকতে পারে? আহসান খান ভেবে পেলেন না। মোটা থাই দরজার থপথপে আওয়াজ হলো। আহসান খান ভাবনার গতিপথে লাগাম টানেন, মোটা কণ্ঠে বললেন, কাম ইন। জুবুথুবু অবস্থায় মালতী দরজা টেনে ভেতরে প্রবেশ করলো। থাই দরজায় থপ করে আটকে যাওয়ায় আওয়াজে মালতী কেঁপে ওঠে। আহসান খান বিরক্ত চাপিয়ে বললেন, আমার সাথে তোমার কি এমন জরুরি কথা আছে যেটা বলতে এখানে অবধি এসছো? তোমার সাহস দেখে অবাক হচ্ছে আমি। মালতী অসহায় গলায় বলল, আমি আপনার কাছে নিরাপদ আশ্রয় চাইতে এসেছি। কি নিরাপদ আশ্রয়? আহসান খান নড়ে চড়ে বসলেন। মালতী কাঁদো কাঁদো মুখে বলতে শুরু করলো, আপনার ছেলে আমাকে ভালোবাসার রূপ দেখিয়ে তার সাথে রিলেশনে যাওয়ার জন্য আগ্রহী করে তোলে। সে বলেছিল আমাকে বিয়ে করবে, আমাকে পরিচয় দিবে। তার উপর বিশ্বাস রেখেই আমরা একত্রে থাকতে শুরু করেছিলাম। আর এখন আমি প্রেগনেন্ট। ভুলবশত এটা হয়ে গেলেও এই বেবিটাকে আমি মারতে চাই না। অনিন্যকে আমি বলেছি, আমার ভয় হচ্ছে ও কিছুতেই আমাকে ছাড়বে না। আমি জানি এখন ওর মনে আমার জন্য কোনো ভালোবাসা নেই, তাই এই বেবি নিয়ে ওর কোনো আকুলতা নেই। বরং আমি আর এই বেবি এখন ওর মাথা ব্যথার এই কারণ ও বাঁচতে দিবে কিনা তাই নিয়েই আমি টেনশনে আছি। কিছুতেই ভেবে পাচ্ছি না কি করব, কই যাব। তাই আমি আপনার কাছে এসেছি। ওর হাত থেকে কেউ বাঁচাতে পারলে সেটা একমাত্র আপনিই পারবেন। আপনি ওর জন্য যাই বলবেন আমি তাই করব। বিনিময়ে আমাকে স্থান দিন, অথবা এমন কোথাও পাঠিয়ে দিন যেখানে আমার আর এই বাচ্চার কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে না। আমি জীবনে অনেক ভুল করেছি, পাপ করেছি। এই সন্তানের মুখ দেখে বাকি জীবনটা অনুতপ্ততায় কাটিয়ে দিতে চাই। প্লিজ আমাকে সাহায্য করুন, প্লিজ। মালতী দরজার কাছেই বসে পড়ল। ডুকরে কেঁদে উঠল দুহাত মুখ চেপে ধরে। আহসান খান ধমকে সুরে বললেন, হুশ, আস্তে, কেউ শুনলে কি ভাববে? এখানে আমার একটা রেপুটেশন আছে। ধমক খেয়ে মালতীর কান্নার আওয়াজ কমে, কিন্তু থামে না। চোখ দিয়ে গড়গড় করে পানি গড়িয়ে পড়ছে। ভেতরটা ঢিপ ঢিপ করছে ভয়ে। যদি অনিন্যর মতো এই লোকও তার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তখন সে ভয়ার্ত চোখ জোড়া আহসান খানের দিকে নিবদ্ধ করল। আহসান খান আরাম কেদারায় গা এলিয়ে দিয়েছেন। তার এক হাতে সিগারেট, অন্য হাতে ফোন টিপছেন। মালতী উঠে ছুটে গিয়ে তার পা জড়িয়ে ধরল। আকুতির স্বরে বলল, অনিন্যকে কিছু জানাবেন না দয়া করে, ও জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। কি করছো কি? পাছাড়ো বলছি। আহসান খান ঝটকা মেরে উঠে দাঁড়ান। মালতী পুনরায় হাউমাউ শব্দে কেঁদে উঠল। মুখ দিয়ে চকারান্ত বিরক্তিকর শব্দ বেরিয়ে এলো আহসান খানের। কিছু একটা ভেবে তিনি বললেন, ঠিক আছে, আমি তোমাকে স্থান দেব, বিনিময়ে আমি যা বলবো তাই করতে রাজি? কোনো কিছু না ভেবেই মালতী বলল, রাজি। আহসান খানের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। তিনি কোথাও একটা ফোন লাগালেন তৎক্ষণাৎ। ভারাক্রান্ত মুখখানা আদ্রর, নজর এড়ালো না।
সে আসার পর থেকেই দেখছে তিহা কেমন গোমট হয়ে বসে আছে, টিভি দেখছে, কিন্তু তার মন অন্যমনস্ক দেখাচ্ছে। ব্যাপার কি? আদ্র সংকোচ ছেড়ে বলল, মানুষের মুখ ফুলানো স্বভাবটা আমার একদম ভালো লাগে না। তিহা ঝট করে মুখটা ফিরিয়ে তাকালো, তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনি কি আমাকে কিছু বললেন? আদ্র নির্লিপ্ত গলায় বলল, আমি তোমাকে কখন কি করলাম? আপনি একটু আগে যে মুখ ফুলানো নিয়ে কিছু একটা বললেন, সেটা নিশ্চয়ই আমাকে উদ্দেশ্য করে বলেছেন। তার মানে তুমি সত্যি মুখ ফুলিয়ে আছো? তিহা সে কথার জবাব না দিয়ে মুখ ফিরিয়ে নিয়ে পূর্বের চাইতে আরো বেশি ভার মুখ করে রইল। আদ্র তিহাকে উদ্দেশ্য করে দায়সারাভাবে বলল, অর্ধেক কথা বলে অর্ধেক বলো না, অর্ধেক টয়লেট করে অর্ধেক বাদ দিয়ে কি উঠে যাও নাকি? উত্তপ্ত তেলের ভেতর এক ফোঁটা পানি পড়লে যেভাবে ছ্যাঁত করে ওঠে, তিহাও সেভাবে জ্বলে উঠল। নাক মুখ কুচকে বলল, ছি, এত খারাপ কথা বলেন আপনি। তো কি করব? পুরো কথা বলো না কেন? কি বলবো আমি? হ্যাঁ, কি বলবো? চেঁচিয়ে বলল তিহা। আদ্র ঠিক ততটাই নরম গলায় বলল, মুখ ভার করে বসে থাকার রিজন? জানতে হবে না আপনার। আচানক তিহার কণ্ঠটা দুঃখী শোনালো। সে উঠে রুম থেকে বেরিয়ে গেল। আদ্র ডাকলেও শুনল না। অন্য পায়ে হেঁটে গিয়ে দাঁড়ালো আম গাছটার নিচে। এখন কেউ নেই, দোলনা খালি পড়ে আছে, মৃদুবন্ধ সমীরণ বইছে। একটা চিন্তা তিহার বক্ষ পিঞ্জরে গ্রাস করে নিচ্ছে। মেয়েলি কারণে আদ্রর উপর এভাবে রাগ জন্মানোটার পেছনে কি অন্য কোনো কারণ আছে? তবে যদি থেকেই থাকে তাহলে কি সেই কারণ? কেন তিহার বুকের ভেতর একটা অভিমান জন্মে গেল আদ্রর প্রতি? কি ভাবছো? আদ্রর আচানক উপস্থিতিতে তিহা চমকে উঠল। ঘুরে তাকাতেই আদ্র দু কদম পিছিয়ে দাঁত কেলিয়ে বলল, তোমারই দিয়ে বিশ্বাস নেই, আবার মেরে বসবা হুটহাট? বলবা আত্মরক্ষার্থে মারছো? তিহা লজ্জা পেয়ে দৃষ্টি ঘুরিয়ে নিল। উঠোনের সামনে বিস্তৃত ক্ষেতের সমাহার, দূরে দূরে মানুষের উপস্থিতি, সবাই কাজে ব্যস্ত। সেদিকে তাকিয়ে থাকে তিহা। নিচু কণ্ঠে বলল, আপনি তখন নতুন ছিলেন। আর এখন কি পুরনো হয়ে গেছি? আদ্র গলা বাড়িয়ে উৎসুক কণ্ঠে জানতে চাইল। তিহা মাথা নাড়িয়ে বলল, তবে পরিচিত হয়ে গেছেন। যাক, বউয়ের কাছে অবশেষে পরিচিত হতে পারলাম। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল আদ্র। তিহাকে শুনিয়ে শুনিয়ে তিহা প্রত্যুত্তর করল না। কিছু বিষয় এখনো খুব অস্পষ্ট। ওদের দাম্পত্য জীবন আর 10টার স্বাভাবিক দাম্পত্য জীবনের ন্যায় নয়। আদ্র জানেও না আদৌ তিহা স্বাভাবিক হবে কিনা, তার সঙ্গে স্বাভাবিক দাম্পত্য জীবনে যাবে কিনা। তবুও কেন সে এত নিস্পৃহ? তিহা বলল, একটা কথা জিজ্ঞেস করব। আদ্র বলল, তার জন্য অনুমতি চাওয়ার কি আছে? না মানে, যাই হোক, প্রশ্নটার ঠিক ঠিক উত্তর দিবেন, কিন্তু ফাপড় মারলে কিন্তু আমি ঠিক বুঝে যাব। আদ্র জবাবে বলল, আমি তোমাকে মিথ্যা বলেছি এই পর্যন্ত? কি জানি। বলে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল তিহা। আদ্র আশ্বস্ত করল, তোমার যা ইচ্ছে তাই জিজ্ঞেস করো, যেটা সত্যি আমি সেটাই বলবো, ভরসা রাখতে পারো আমার উপর। আদ্র এমনভাবে তার উপর ভরসা রাখতে বলল যে তিহার অনেক কিছুই মনে পড়ে গেল। সময়টা যেন থমকে দাঁড়ালো। সে চলে গেছে বর্তমান ছাড়িয়ে অনেকটা পেছনে, অতীতের কোনো এক সময়ে। শুক্রবার সকাল থেকেই দিনটা অনেক সুন্দর। তিহার মনটা বেশ ফুরফুরে হয়ে আছে। দীর্ঘ 8 দিন পর আজ অনিন্যর সাথে দেখা হওয়ার সৌভাগ্য হবে তার। অনিন্য ব্যবসায়িক কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের দেখা সাক্ষাৎ অনেক কম হয়। তিহার সবসময় দেখা করার জন্য মুখিয়ে থাকে। ওদিকে অনিন্য সবসময় নির্লিপ্ত, নির্বিকার, যেন দেখা হওয়া না হওয়া নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এ নিয়ে তিহা সম্পর্কে শুরুতে অভিযোগ করলেও এখন আর করে না, কেননা একবার অনিন্য জবাব দিয়েছিল, এত পরিশ্রম কেন করি বোঝো না? তোমার আমার ভবিষ্যতের জন্যই তো। মানলাম ব্যবসাটা বাবার ব্যবসাতেই আমি নিজের জন্য স্থান তৈরি করে নিছি। একটু তো ধৈর্য ধরতেই হবে তিনহা। তিহা এরপর আর কিছুই বলেনি। সবসময় ধৈর্য ধরে গেছে। যদি জানতো ধৈর্যের ফল শেষে এই, তবে সে অনেক আগেই সরে যেত। একটা ভাঙা মন কারো কাছে আকাঙ্ক্ষিত বস্তু নয়। কেউ চায় না নিঃস্বার্থভাবে ভালোবেসে শেষে দুঃখের পাহাড় বুকে নিয়ে ঘুরে বেড়াতে। বেলা 11টা থেকে 1টা বাজে। তিহা রেস্টুরেন্টে 2 ঘন্টা যাবৎ অপেক্ষা করে, অথচ অনিন্যর দেখা নেই। সে ঠিকই ধৈর্য ধরে অপেক্ষা করে গেছে। ফোনের উপর ফোন দিয়েও অনিন্যকে পাওয়া যায় না। 2.5 ঘন্টার মাথায় অনিন্যর নাম্বার থেকে ফোন আসে। তিহা ফোন ধরার সাথে সাথে শুনতে পেয়েছিল, সরি তিনহা, আজ হচ্ছে না, খুব গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে ফেসে গেছি। এতক্ষণ
ক্লায়েন্টদের সাথে ছিলাম। তিহার চোখ উপচে পড়ে নোনা জলের বাড়িধারা। তবুও নিজেকে অপ্রকাশিত রেখে সে প্রশ্ন করেছিল, সকালবেলাতে একটা মেসেজ দিয়ে দিতে, আমি কষ্ট করে এখানে এসে লজ্জিত হতাম না? জবাবে অনিন্য তেজ দিয়ে বলেছিল, বিশ্বাস রাখলে রাখো, না রাখলে নাই। আমি আছি মহা ঝামেলায়, আর তুমি বাঁচো না তোমার রঙে। টুট টুট জাতীয় আওয়াজ কানে ভেসে এলো। তিহা বুঝতে পেরেছিল অনিন্য ফোন কেটে দিয়েছে। না, রাগ না, ভীষণ অভিমান জন্মেছিল তিহার। সেই অভিমান জমতে জমতে একসময় ফুরিয়ে গিয়েছিল। অথচ অনিন্য অভিমান ভাঙানো তো দূর, একবারও সেই বিষয়ে দ্বিতীয় কথা বলেনি, এমনকি নিজের ভুলটাও স্বীকার করেনি। পুরনো কথা ভাবতে গিয়ে তিহার বুক চিরে বেরিয়ে আসে ভারী দীর্ঘশ্বাস। খেয়াল হয় আদ্র পাশে দাঁড়িয়ে। তিহা ধাতস্থ হয়। আদ্রর দিকে তাকাতেই আদ্র বলে উঠল, স্মৃতিচারণ করা শেষ? তিহা লজ্জা পেল, কিছু বলল না। আদ্র বলল, তুমি কিছু একটা ভাবছিলে, তাই আর ডিস্টার্ব করিনি। এবার বলো, কি যেন জিজ্ঞেস করবে? তিহা অন্যমনস্ক হয়ে বলল, কিছু না। আমি জানি তুমি কি প্রশ্ন করতে চাও। আপনি জানেন? তিহাকে অবাক লাগলো। আদ্র মাথা দুলিয়ে বলল, সবই জানি। আমি কেন তোমার সাথে তবুও কন্টিনিউ করছি সেটাই তো জানতে চাও, তাই না? আর এখন নিশ্চয়ই ওই হারামজাদাটার কথা ভাবছিলে। কোন হারামজাদা? তিহার বিব্রত কণ্ঠস্বর। আদ্র তীক্ষ্ণ কণ্ঠে বলল, বোঝো না? না বুঝলে বুঝতে হবে। একটা ছোট্ট ভুল করেছি তিহা। কি? তোমার ডায়েরিটা পড়ে ফেলেছি। তিহা বিস্ময়ের চূড়ান্তে। একটা ডায়েরি সে বানিয়েছিল। অনিন্যর দেওয়া কষ্টগুলো আর জমানো অভিমানগুলো লিপিবদ্ধ করত সেইখানে। ভেবেছিল অনিন্যর সাথে বিয়ে হওয়ার পর প্রথম রাতেই ডায়েরিটা তার হাতে তুলে দিয়ে বলবে, এত এত কষ্ট দিয়েছো আমাকে, এত এত অভিমান আমার, আজ রাতে সেই সব অভিমান তোমার ভাঙাতে হবে, এটাই তোমার শাস্তি। অনিন্যর সাথে বিয়েও হলো না, আর সেই ডায়েরিটাও দেওয়া হলো না। কিন্তু কোন ফাঁকে সেসব পড়েছে আদ্র? আদ্র বলল, তুমি নিজে থেকে আমাকে কিছুই খোলাসা করবে না, তাই আমি সব পড়েছি, জেনেছি। আর আর এটাও জেনেছি ওই হারামজাদারা তোমাকে কতটা কষ্ট দিয়েছে। আর যেই প্রশ্নটা তোমার মনে ঘুরপাক খাচ্ছে সেটার উত্তর হলো, আমি চাই না পরবর্তীতে কোনো আফসোস করতে। এই যে এখন যেমন তুমি আফসোস করে করে মরছো, কেন আগে বুঝলে না? ঠিক সেভাবে আমি আফসোস করতে চাই না। আমি কখনো চাই না ভাবতে যে একটু আগালে হয়তো মেয়েটার জীবন সুন্দর করা যেত। তাই নিজের সবটুকু দিয়ে তোমাকে আবারও একটা সুন্দর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাই, ব্যাস।